সকাল সকাল সুফিয়ান এসেছে চৌধুরী বাড়িতে। গাড়ি থেকে নেমে সাইফকে কয়েকবার কল দিল, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। পাশের ফ্ল্যাটে উকিঝুঁকি দিল কোথাও চামেলিকে দেখা যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। সাইফও বাইরে আসছে না। হঠাৎ কোনো মেহেলি হাত সুফিয়ানের পিঠ স্পর্শ করলো। চমকে তাকাতেই দেখতে পেল তার কামনাকৃত মানুষটি। সুফিয়ান হেসে বলল, আরে চামেলি ভাবি, আজ তো তোমার খুব সুন্দরী লাগছে। রোজকার মতো পিঠ খোলা ব্লাউজ, কোমর আর বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে। চামেলি সুফিয়ানের গালে চুলের বেনি দিয়ে আলতো বাড়ি দিয়ে বলল, শুধু সুন্দরী? সুফিয়ান চোখ টিপে বলল, আরে সেক্সিও। চামেলি সুফিয়ানের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু। ভাবি, দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। সুফিয়ান নিজের বুকে হাত দিয়ে বলল কথাটা। চামেলিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে বলল, তোমার কোমরের কাছে তিলটা কি সত্যি? চামেলি চুলের বেনি ঘুরাতে ঘুরাতে ভেঙচি কেটে বলল, আমার বাপু অত সময় নেই তোমার সাথে রসের গল্প করার। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ান বাড়িতে ঢুকে আবার গাড়িতে বসলো। সকাল সকাল চৌধুরী বাড়ির পরিবেশ জাঁকজমক। এ বাড়ির ছোট কন্যা দিঘির ১৬তম জন্মদিন। বাড়িতে বেশ ভালোই আয়োজন করা হয়েছে, তবে অনুষ্ঠানটা ঘরোয়া, শুধু পরিবার আর আত্মীয়দের নিয়ে। পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। নদী মা কাকির হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে কখন সাইফ নামবে। কিন্তু আজ যে সাইফ একা না, বউ সঙ্গে নিয়ে নামবে। কালো আনারকলি জামা পরেছে নদী, গলায় স্বর্ণের চেইনটা জ্বলজ্বল করছে। আধুনিক যুগের হয়েও বড্ড সাদা মাটা মেয়েটা, বলতে গেলে ন্যাচারাল সুন্দর। সায়রা নদীকে বলল, বাড়িতে ফোন করেছিলি? তোর কাকাই বড় মা সবাই আসছে তো? নদী সাইফ আর অদিতির ভাবনায় এতটা ডুবে যে মায়ের কথা কানেই যায়নি। সায়রা পুনরায় ডেকে বলল, কিরে, মন কোথায় তোর? আঞ্জুমান নদীর হয়ে বলল, এত চটিস না তো ছোট। মেয়েটা সারাদিন কত কাজ করে, কত দায়িত্ব বান আমার বাচ্চাটা। আরেক হয়েছে এ বাড়ির বউ, ও তো শুধু নামেই বউ। এত বেলা হলো এখনো স্বামী নিয়ে বেহায়ার মতো শুয়ে আছে। হাবিব চৌধুরী রান্নাঘরে এলো চা চাইতে। সায়রা বলল, শুনছেন, বাড়ি থেকে সবাই কখন আসবে? হাবিব চৌধুরী বললেন, সবাই বলতে শুধু ভাইজান আর তুজাউন আসবে, সাথে বোধহয় আমাদের আকবর থাকবে। ও এসে যাবে, এসে যাবে। আমাকে কড়া করে এক কাপ চা দাও তো। নদী একটা পাত্র নিয়ে চা বসালো। চুপচাপ কাজ করছে নদী, মুখটা বড্ড মলিন লাগছে। হাবিব চৌধুরী ছোট মেয়ের তুলনায় বড় মেয়েকে একটু বেশিই ভালোবাসে। তার এমন মনমরা হয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না। চায়ের কাপটা বাবার হাতে দিয়ে অদিতি আবার কেকের ব্যাটার রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল। হাবিব চৌধুরী ভাবলো আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই কথা বলবে মেয়ের সাথে। চোখ ফেরাতেই দেখতে পেল তার কর্মচারী মেহবুব এসেছে, হাত ইশারা করে ডাকছে, খুব জরুরি। হাবিব চৌধুরী সেদিন গেল। মিনিট পাঁচেক পরেই অদিতি নামলো নিচে। সাথে সাইফ ও নদী খেয়ালই করেনি, নিজের মতো কাজ করছে। আঞ্জুমান বললেন, ওই যে এলো, যেমন স্বামী তার তেমন স্ত্রী। বেলা ১২টা বাজে ঘুম ভাঙে তাদের। আঞ্জুমানের কথায় সিঁড়ির দিকে তাকালো নদী। সাইফ অদিতির কাঁধে হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। একবার দেখেই চোখ সরিয়ে নিল নদী। অদিতি গিয়ে সালাম দিল শাশুড়িদের। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম কাকিয়া। আজ সাইফ সাথে আছে বলে বাধ্য হয়ে দুজনেই সালাম নিল। আঞ্জুমান অদিতিকে বলল, তুমি আমার ঘরে এসো তো একটু। ও নদী, পায়েসটা দেখিস মা। সাইফ ভ্রু কুঁচকে বলল, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আঞ্জুমান তাচ্ছিল্যের স্বরে বলল, শুধু বিয়ে করলেই স্বামী হওয়া যায় না সাইফ, স্বামীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলোর খেয়াল রাখো। সাইফ বুঝলো না, মানে? আঞ্জুমান হাত আঁচলে মুছতে মুছতে বলল, একটু পর বাড়িতে আত্মীয় স্বজন, নদী দিঘির বন্ধুরা সবাই চলে আসবে। নতুন বউ, নাকে নাক ফুল নেই, হাতে চুড়ি নেই, কেমন দেখায় বলো তো? এগুলো খেয়াল করেছো একবারও? সাইফ উত্তর দিল না। পকেট থেকে ফোন বের করে চেয়ারে গিয়ে বসলো। অদিতি আঞ্জুমানের সাথে করে রুমে নিয়ে গেল। আলমারি খুলে গহনা বের করছে, সাথে মেরুন রঙের একটা শাড়িও। অদিতি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আঞ্জুমান শাড়ি আর বেশ কিছু গহনা অদিতির হাতে দিয়ে বলল, এই নাও, ব্লাউজ দিঘির সাইজে আনিয়েছে।
আশা করছি তোমার হয়ে যাবে। অদিতি একবার শাড়ি গয়নার দিকে তাকালো, একবার আঞ্জুমান এর মুখের দিকে তাকালো। আঞ্জুমান আবার বললেন, কি হলো, নাও। অদিতি কণ্ঠ নিচু করে বলল, মা, এতগুলো গয়না যদি আমি হারিয়ে ফেলি, আপনি শুধু নাকফুল আর চুড়ি দিন। আঞ্জুমানের ভ্রুযুগল প্রশস্ত হলো। যাক, মেয়েটা লোভী না। সমস্যা নেই, তুমি রাখো। তুমি তো আর বাড়ির বাইরে যাচ্ছ না, পড়লে বাড়িতেই কোথাও পড়বে। অদিতি আর কোনো কথা না বলে সে জিনিসগুলো নিল, চুপচাপ নিজের ঘরে চলে গেল। ভয়ে আঞ্জুমানকে বলতে পারেনি যে সে শাড়ি পরতে পারে না। রুমে এসে খাটের উপর বসে বসে ভাবছে এখন কি করবে। আগে পেটিকোট আর ব্লাউজ পরে নি, তারপর কোনো রকম ভাবে শাড়ি পরে ফেলবো। কিন্তু যেদিকেই শাড়ি পেঁচাচ্ছে সেদিকেই এলোমেলো হয়ে যাচ্ছে, কুচিও করতে পারছে না। অনেকক্ষণ শাড়ির সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সাইফ অনেকক্ষণ নিচে অপেক্ষা করছে, কিন্তু অদিতি আসেনি। বাধ্য হয়ে নিজেই ওপরে এলো। এসে দেখলো অদিতি এই অবস্থায় শুয়ে আছে। সাইফকে দেখে চট করে উঠে বসলো, কোনো রকমে শাড়ি পেঁচিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। সাইফের ঠোঁটে শয়তানি হাসি, পরনের কালো হুডির পকেটে হাত ঢুকিয়ে দরজায় মৃদু হেলান দিয়ে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত দেখলো অদিতির। শাড়িটা গায়ে পেঁচিয়ে গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। অমন বিড়ালের বাচ্চার মতো জামা পেঁচিয়ে বসে আছো কেন? অদিতি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন না। সাইফ অমনি সোজা হয়ে দাঁড়ালো। দেখাবে? অদিতি সাইফের ইঙ্গিত বুঝে বলল, ছি, আমি আপনার মতো নির্লজ্জ নাকি? সেদিন যেই কাহিনীটা করলেন। সাইফ হাসলো। অনেক বড় চান্স মিস করে ফেলেছেন ম্যাডাম, এরকম চান্স এর আগে আমি কাউকে দিইনি। যাই হোক, আপনি কি দেখাতে চাইছিলেন সেটা বলুন। অদিতি কিছুটা বিরক্তি নিয়ে বলল, শাড়ি পরতে পারছে না, আপনি পরাতে পারেন। সাইফ সোজাসাপটা উত্তর দিল, না, আমি শুধু খুলতে পারি। এখন নদীকে পাঠিয়ে দিচ্ছে, পরিয়ে দেবে, কিন্তু খোলার সময় কিন্তু আমাকে ডাকবে। খুব। অদিতি হাঁ করে তাকিয়ে দেখলো সাইফের চলে যাওয়া। লোকটাকে কেমন অদ্ভুত লাগে অদিতির। এত বড় বাড়ির ছেলে, এত সুন্দর চেহারা, সে কিনা অদিতিকে বউ করতে নিয়ে আসছে। আবার কৃতজ্ঞতাও বোধ করে। সেদিন সাইফ কিনে না আনলে আজ তার কি করুণ দশাই না হতো। সাইফ নদীকে চোখের ইশারায় ডাকে। নদী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সাইফ নদীর কানে কানে বলে, যা, তোর ভাবিকে একটু হেল্প কর। নদী সাইফের মুখের দিকে তাকিয়ে থাকে। সাইফ ঘরের দিকে ইশারা করে। নদী সেই মতো সাইফের ঘরে চলে যায়। গিয়ে দেখে অদিতি শাড়ি খাটে রেখে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। নদীকে দেখেই হাসি ফুটলো অদিতির। এসেছেন আপু? দেখুন না, আমি কিচ্ছু করতে পারছি না এই শাড়িটাকে। নদী প্রথমে শাড়ির আঁচলটা মাপ মতো সেফটি পিনে আটকে রাখে, শাড়ির জমিন এবং অদিতির পেটিকোটে গুজে দিল। তারপর দক্ষ হাতে সুন্দর কুচি করে 5 মিনিটেই অদিতিকে শাড়ি পরিয়ে দিল। অদিতি তাকিয়ে দেখলো নদীর দিকে। কত গুণী মেয়েটা, রান্না বান্না, শাড়ি পরানো, সব কাজে পারদর্শী। নদীর কথায় অদিতির ভ্রম ভাঙলো। একটা কথা বলবো? বলুন না আপু। নদী অদিতির কানে কানের দুল পরাতে পরাতে বলল, আরেকটু সকালে ওঠার চেষ্টা করবে, মা মণিমা খুশি হবে। অদিতি এখনো অতটা ম্যাচিওর না, কোনো কথা বললে কোন দিকে যাবে বিষয়টা অত বোঝে না। বলে ফেললো, আমি সকালেই উঠি আপু, উনি যেতে দেয় না। নদীর হাত থামলো অদিতির কথায়। মেয়েটা কি বলে এসব? শোনো, এটা আমাকে বলছো আর কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা। নদী দেখলো শাড়ি পরে কেমন বড় বড় লাগছে মেয়েটাকে। সাইফের পাশে বড্ড মানাবে। আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, মাথায় ঘোমটা দিয়ে থাকবে, মুরব্বিকে পরিচিত হতে আসলে সালাম দেবে, বুঝেছো? আচ্ছা আপু। নদী অদিতিকে সাথে করে নিচে এলো। সাইফের চোখ আটকে গেল সিঁড়িতে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে। শাড়িতে প্রথম দেখলো সাইফ। আঞ্জুমান মুচকি হাসলো অদিতিকে দেখে। মনে মনে মাশাআল্লাহ বলল, ছেলেটার পছন্দ আছে বলতে হবে। অদিতি রান্নাঘরে ঢুকতে গেলে আঞ্জুমান বলল, তোমার এখানে আসতে হবে না, সোফায় গিয়ে বসো, শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছ। কথাটা অবশ্য মন্দ বলেনি। নদীর বেস্ট ফ্রেন্ড সিমি এসেছে। নদীকে এসে জড়িয়ে ধরলো। কোথায় ছিলি এতক্ষণ? কখন এসেছি আমি, তোর জন্য বসে আছি।
নদী কথাটা বলতে অস্বস্তি বোধ করলো, কারণ সিমি সাইফের জন্য নদীর অনুভূতিটা জানতো। বেস্ট ফ্রেন্ড হিসেবে সবই সিমিকে বলতো নদী। সাইফ ভাইয়ের বউকে শাড়ি পরিয়ে দিতে গেছিলাম। সিমি ইতিমধ্যে ফোনে শুনেছে সাইফের করা ঘটনা। নদীর হাত ধরে বলল, তোর কি ওকে একটু হিংসা হয় না? ওকে তুই সাজিয়ে দিচ্ছিস। নদী সিরিয়াসলি? নদীর চোখের পানিটুকু আড়াল করতে বলল, আমি যাকে ভালোবাসি সেই ওকে ভালোবাসে, আমি ওকে কি করে হিংসা করব? সিমি নদীকে জড়িয়ে ধরে বলল, জানিস, তোর মতন মহান লোকগুলোই জীবনে বারবার ঠকে। অন্যের জন্য নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে দিস, দিন শেষে কেউ তোদের জন্য থাকে না। বড়সড় কিছু একটা পড়ে ড্রয়িং রুমের কাচের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই চমকে সেদিকে তাকায়। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। হাসান চৌধুরী ঘর থেকে ছুটে বেরিয়ে এলো শব্দে। এমন কাজটি আর কেউ না, হাবিব চৌধুরী করেছে। হাসান চৌধুরী ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি হাবিব, পাগল হয়ে গেছো? হাবিব হুঙ্কার দিয়ে বলল, পাগল আমি হইনি ভাইজান, সত্যিটা শুনলে পাগল এবার আপনারা হবেন। আঞ্জুমান জিজ্ঞেস করলো, কি সত্যি? কোন সত্যির কথা বলছো? হাবিব চৌধুরী আগুন চোখে অদিতির দিকে তাকালো। অদিতি ভয়ে নদীর হাত চেপে ধরেছে। হাবিব চৌধুরী বজ্র কণ্ঠে বললেন, সাইফ এই নোংরা মেয়েটাকে নিষিদ্ধ পল্লী থেকে কিনে এনেছে। কথাটা বাজ পড়ার মতো পড়লো ড্রয়িং রুমে। চারদিকে পরিবেশ থমথমে হয়ে গেল। কারো মুখেই কোনো কথা নেই, সবাই বাকরুদ্ধ হয়ে গেছে যেন। সাইফ এখনো স্বাভাবিক, সবার দৃষ্টি অদিতির দিকে। হাবিব চৌধুরী পুনরায় বললেন, এই নোংরা মেয়ে এই অনুষ্ঠানে এবং এই বাড়িতে কোথাও থাকবে না। সাইফ কাকার কথার বিপক্ষে বলল, কাকা ও কোনো নোংরা মেয়ে নয়। ওর সৎ বাবা টাকার জন্য ওকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়ে গিয়েছিল। তখনই আমি ওকে নিয়ে এসেছি। ও ঢোকেওনি নিষিদ্ধ পল্লীতে। হাসান চৌধুরী ক্ষিপ্ত গলায় বলল, কিন্তু এনেছো তো সেই নষ্ট জায়গা থেকেই। কিন্তু বাবা, এতে ওর কি দোষ বলো? ব্যাস, আর একটাও কথা না সাইফ। সব অতিথিরা এসে পড়ার আগেই মেয়েটাকে বিদায় করে দাও। ও এখানে কিছুতেই থাকতে পারবে না। সাইফ অদিতির হাত চেপে ধরে বলল, ও না থাকলে আমিও থাকবো না। চলো অদিতি। এই ছেলে একবার বাড়ি ছাড়লে আদৌ কোনোদিন ফেরানো সম্ভব নয়। আঞ্জুমান আটকালো ওদের। অনুষ্ঠান শেষে নিয়ে কথা হবে। আপাতত বউ নিয়ে ঘরে যাও। হাসান চৌধুরীও কিছু বলল না, কারণ তার বড় ভাই আসছে। সে কোনোভাবে এই ঘটনা টের পেলে সর্বনাশ হয়ে যাবে। হাবিব চৌধুরীকে সতর্ক করলেন, বড় ভাইজান যেন কোনোভাবে জানতে না পারে মেয়েটা কোথা থেকে এসেছে। লোক দিয়ে সব কাচের টুকরোগুলো ভাঙা জিনিস পরিষ্কার করাচ্ছে। এই এলো বলে তারা সবাই দ্রুত সব রেডি করতে ব্যস্ত। একজন স্টাফ এসে খবর জানালেন, এসে গেছে বাড়ি থেকে লোকজন। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ হলো রুমের মধ্যে পায়চারি করছে অদিতি। সাইফ ভিতরে রুমে ঘুমায়। সে উঠার আগে যাতে অদিতি নিচে না যায় তার কঠোর নিষেধাজ্ঞা জারি করে গেছেন। ফলে অদিতি নিচে যেতেও পারছে না। এখন ওর মনে হচ্ছে সকালে আসলে নিচে না গেলেই ভালো হতো। কিন্তু না গেলেও বা কি, সত্যি কখনো চাপা থাকে নাকি? একদিন না একদিন সবাই সবটা জানারই ছিল। এর শকুনের হাত থেকে বেঁচে ভেবেছিল বাবার সাথে পালিয়ে অন্য শহরে গিয়ে আবার নতুন করে বাঁচবে। কিন্তু সেও অদিতির সাথে ঘাতকতা করলো। বেচে দিল নিয়ে নোংরা জায়গায়। অদিতি হাঁটু মুড়ে বসে কাঁদছে আর এসব ভাবছে। সাইফ ব্যালকনিতে বসে সিগারেট টানছে। রাগে তার মাথা টকবক করছে। চাচু এটা জানলো কিভাবে তাও বুঝতে পারছে না। এখন থেকে অদিতিকে আরো বেশি নজরে নজরে রাখতে হবে। গমগমে পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলেন ওয়াহাব চৌধুরী। হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী সমস্বরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়াহাব চৌধুরী দুই ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হা হা হা, এসো বুকে এসো। পরপর দুই ভাই কোলাকুলি শেষ করে আঞ্জুমান চৌধুরী এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আঞ্জু? আঞ্জুমান মাথায় ঘোমটা টেনে বলল, আমি ভালো আছি ভাইজান। বড় ভাবিকে নিয়ে এলেন না কেন? আর তুজাউন কোথায়? ওয়াহাব চৌধুরী সোফায় বসলেন। আর বলো না, তোমার বড় ভাবির কত কাজ। সে সেসব ছেড়ে আসতে পারেনি। এদিক ওদিক দিঘিকে খুঁজে বলল, তা কোথায় আমাদের বার্থডে গার্ল? হু,
দিঘি মামুনি কোথায়? নদী জলপাই রঙের চুড়িদার পরেছে, মাথায় ওড়না দিয়ে বড় আব্বুকে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু, দিঘি আসছে। ওর বন্ধুদের সাথে রেডি হচ্ছে রুমে। ওয়াহাব চৌধুরী সালামের জবাব দিয়ে নদীকে পাশে বসার জন্য ডাকলেন। নদী গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওয়াহাব চৌধুরীর পাশে বসলো। ওয়াহাব চৌধুরী নদীর মাথায় হাত দিয়ে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বড় মেয়ে খুব নিষ্ঠবান হয়েছে। সুখে থাকো মা, সুখে থাকো। নদী মুচকি হেসে বলল, দাদা ভাইয়ের আসার কথা ছিল বড় আব্বু। ওয়াহাব চৌধুরী হাসতে হাসতে বলল, ওর কথা আর বলো না মামুনি, খানিক আগে গাড়ি থেকে নামলো, কোথায় নাকি যাবে। সেই যে 5 মিনিটের কথা বলে গেল, এখনো আসার নাম নেই। দিঘি স্কাই ব্লু কালারের একটা বারবি গাউন পরেছে। দু হাতে গাউন পরে পুতুলের মতো দৌড়ে এলো বড় আব্বুর কাছে। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়াহাব চৌধুরী হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি বার্থডে মাই গার্ল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নদী উঠে সেখানে দিঘিকে বলল। দিঘি হাত বাড়িয়ে বলল, আমার গিফট। ড্রয়িং রুমের সবাই হেসে ফেলল। সিমিও আছে সেখানে, দিঘির 12-13 জন বান্ধবীও আছে। ওয়াহাব চৌধুরী পকেট থেকে লাল একটা বাক্স বের করলো। তাতে জলজল করছে ডায়মন্ডের রিং। দিঘির হাত উল্টে তাতে পরিয়ে দিল। দিঘির বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল গিফট দেখে। দিঘি তো খুশিতে আটখানা। সায়রা এখন এলো রান্নাঘর থেকে। ভাইজান, এত দামি উপহার দেওয়ার কি ছিল বলুন তো? ওয়াহাব চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বলল, কি যে বলো না সায়রা, চৌধুরী বাড়ির ছোট্ট মেয়ে দিঘি, আমাদের আদরের বাচ্চা, তাকে এটুকু দিব না? সবাই খুব হাসি খুশি। ওয়াহাব চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে আরো একটা গোল্ডেন নেকলেস এর চিকন বক্স বের করে বলল, আর এটা তোমাদের বড় ভাবি নিজে দিয়েছেন। প্রথমবার স্পেশাল মানুষটার মুখ যেন শোনাছাড়া না দেখি। আমাদের বড় ছেলে তুজা হলেও বিয়ে আগে সাইফ করলো। চারিদিকে চোখ বুলিয়ে বলল, হাসান কোথায় বৌমা, আর সাইফই বা কোথায়? সকলের মুখের হাসির সাথে সাথে মিইয়ে গেল। একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। ওয়াহাব চৌধুরী তাড়া দিয়ে বলল, ও আঞ্জুমান, বৌমাকে ডাকো। দেখো তোমার ভাবি এর হারটা আমায় দিয়ে দিল। পই পই করে বলে দিয়েছি বৌমাকে দেখে এটা যেন দিয়ে আসি। হাবিব চৌধুরী বললেন, ও, ওরা তো একটু বাইরে গেছে। সে কি, বাড়িতে অনুষ্ঠান, বৌমা কোথায় গেছে? সায়রা কথা কাটাতে বলল, ওই আসলে দিঘির জন্য গিফট আনতে গেছে। হাসান চৌধুরী বলল, ওরা এসে যাবে? হ্যাঁ, আমরা কেক টেক কাটি, কি বলো? ওয়াহাব চৌধুরী অবাক হয়ে বলল, সাইফ বৌমাকে ছাড়াই কাটবে? না না, ওরা আসুক। হাবিব চৌধুরী হাসান চৌধুরীকে ইশারা দিয়ে বলল। হাসান চৌধুরী বলল, আপনি আমার ঘরে আসুন ভাইজান, কথা আছে আপনার সাথে, আসুন। ওয়াহাব চৌধুরী যেতেই যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। হাসান চৌধুরীর নানা বাহানায় অনেকক্ষণ আটকে রাখলো ওয়াহাব চৌধুরীকে, কিন্তু ওয়াহাব মেজাজ বিগড়ে গেল। সবাই প্ল্যান করলো রুমে নিয়ে দেখা করাবে। সবাই প্ল্যান মাফিক ওয়াহাব চৌধুরীকে সাইফের রুমে নিয়ে গেল। দরজায় কয়েকবার নক করার পর সাইফ খুলল। অদিতি তখনও খাটে হাঁটু মুড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নদী আগে আগে রুমে ঢুকলো। সাইফ মন খারাপ করেই সালাম দিল ওয়াহাব চৌধুরীকে। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে তোমরা? সেই কখন থেকে তোমাদের অপেক্ষায় সকলে বসে আছে। সাইফ বড় আব্বুর কথায় আগা মাথা বুঝলো না। হাসান চৌধুরী ইশারা দিল চুপ থাকতে। ওয়াহাব চৌধুরী উৎসুক হয়ে বলল, কোথায় আমার বৌমা, কোথায়? নদী অদিতির কাছে গিয়েই কানে কানে বলে দিয়েছে, শোনো, এটা হচ্ছে আমাদের বড় কাকা, আমরা ওনাকে বড় আব্বু ডাকি। উনি কিচ্ছু জানেন না, বুঝেছো? ঠিক করে কথা বলো। অদিতি বিছানা ছেড়ে উঠে মাথায় ঘোমটা টেনে বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু। পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে থামলো ওয়াহাব চৌধুরী। আরে আরে, থাক থাক মা, ভালো থাকো ভালো থাকো। এতক্ষণ কান্না করার জন্য অদিতির ফর্সা গড়ন যেন লালচে আভায় ছেয়ে গেছে। ওয়াহাব চৌধুরী মুগ্ধ হয়ে গেল অদিতির মুখ দেখে। সন্তুষ্টির হাসি দেখা গেল তার মুখে। উচ্চস্বরে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ রে হাসান, এই চাঁদের টুকরো কোথা থেকে আনলি তুই? গলার হারটা বের করে অদিতি সামনে ধরে নদীকে বলল, মামুনি, এটা ওকে পরিয়ে দাও তো। নদী হারটা অদিতির গলায় পরিয়ে দিল। সাইফ নিশ্চুপ দেখল সবটা। ওয়াহাব চৌধুরী বললেন, বৌমা চলো নিচে চলো।
দিঘি মামুনির বন্ধুরা অপেক্ষা করছে, কেক কাটতে হবে। সাইফ আয়, এসো সকলে। উপায় না পেয়ে সকলেই গেল ওয়াহাব চৌধুরীর পিছন পিছন। সাইফ বলল, বড় আব্বু, দাদাভাই আসেনি? এসেছে তো। কোথায় যে গেল? যাক চলো আমরা কেটে নেই। দিঘির বান্ধবীরা বাড়ি ফিরবে, আবার আমাদেরও ফিরতে হবে। দিঘি বাবাকে বলল, বাবা কেক কাটার পর কিন্তু ডান্স করতে হবে। হাসলো সকলেই। নদী লাল রঙের একটা কেক বানিয়ে দিয়েছে দিঘির বার্থডে উপলক্ষে। কেকের ওপর ১৬ লেখা দুটো সাদা মোমবাতি। ফুঁ দিয়ে নিভিয়ে দিঘি কেক কাটলো। একে একে সবাইকে খাওয়ালো। অদিতি সিঁড়ির এক পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নদী খেয়াল করলো বিষয়টা। দিঘি ওর বন্ধুদের সাথে সেলফি তুলছে। নদী গিয়ে দিঘিকে বলল, ভাবিকে কেক দিলি না? দিঘি ভেংচি কেটে বলল, ওই বাজে মেয়ের সাথে বাবা আমাকে মিশতে বারণ করেছে। নদী দিঘিকে বোঝাতে বলল, এমন বলতে নেই বোন, যাও ওকে দিয়ে এসো। দিঘি কোনোভাবেই রাজি হলো। নদী নিজেই এক পিস কেক তুলে নিয়ে অদিতিকে খাইয়ে দিল। অদিতি প্রথমে খেতে চাইল না। নদী বলল, নাও খেয়ে নাও, আমি বানিয়েছি। অদিতির চোখ পানিতে ঝাপসা হয়ে আসে। নদী জিজ্ঞেস করে, ভালো হয়েছে? উত্তরে শুধু ওর উপর নিচ মাথা নাড়ায়। দিঘি ওর বন্ধুদের সাথে নাচ করছে। ওয়াহাব চৌধুরী, হাসান চৌধুরী সহ সকলে খেতে বসেছে। বসেনি শুধু হাবিব। ওই নোংরা মেয়ের সাথে বসে সে মোটেও খাবার খাবে না। অদিতি টেবিলের কাছে আসতেই সায়রা ইচ্ছে করে সসের বাটি ওর গায়ে উল্টে দেয়। অদিতির শাড়িতে অনেকটা সস পড়ে যায়। ওয়াহাব চৌধুরী ভ্রু কুঁচকিয়ে সায়রাকে বলল, দেখে কাজ করবে তো? বৌমা যাও পোশাক পাল্টে এসো। অদিতি বেশ বুঝতে পারলো তাকে ইচ্ছে করে সরিয়ে দিল। সাইফ বুঝলেও বড় আব্বুর সামনে কিচ্ছু বলল না। চুপচাপ খাবার খাওয়া শুরু করলো। অদিতি চলে গেল রুমে। শাড়ি পাল্টে রুমেই রইলো। আর যেতে ইচ্ছা করল না নিচে। খাওয়া প্রায় শেষের দিকে। তখন তুজা বাড়িতে ঢুকলো। হাতে ইয়া বড় একটা লাল টেডি বিয়ার। দিঘির হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে সিস্টার। দিঘিরও খুব পছন্দ হলো উপরটা। আহ্লাদে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ দাদা ভাই। তুজা হাসলো। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী সবাইকে সালাম দিয়ে খাবার টেবিলে বসলো। একে একে সবাই তুজাকে এটা ওটা জিজ্ঞেস করছে। ও মুখে টুকটাক উত্তর দিলেও ওর নজর মূলত দিঘির বান্ধবীরা নাচছে সেদিকে। মুখে খাবার ঠিকই, কিন্তু চোখ দিয়ে গিলছে ফ্লোরে নাচ করতে থাকা মেয়েগুলোকে। মনে মনে বলল, এখানে এতগুলো মেয়ে জানলে আগেই আসতাম। সাইফ বলল, দাদা ভাই এত দেরি করে কেন এলে? আমরা তোমাকে ছাড়াই কেক কেটে ফেললাম। তুজা খাবার চিবোতে চিবোতে বলল, এবাড়ির মানুষই এমন রে। তোর মুসলমানির সময়ও এমন করেছিল। আমি গেছি ক্রিকেট খেলতে। আয়সা দেখি তোর পাখির মাথা কাইটা লইছে। সাইফের খাবার তালুতে উঠে গেল। বিষমকে কাশতে লাগলো সাইফ। নদীর নাক মুখ কুঁচকে সরে গেল সেখান থেকে। আঞ্জুমান সাহেবকে পানি এগিয়ে দিল। ওয়াহাব চৌধুরী এই এক জ্বালা, ছেলেটাকে হাজার চেষ্টা করেও শালীন বানাতে পারেনি। তুজা সবার পরে বসলেও খাওয়া সকলের সাথেই হলো। খাওয়া শেষ হবার আগেই ও হাত ধুতে গেল। বেসিনে হাত ধুতে গিয়ে নদীকে বলল, কোন ইয়ারে পড়ছিস এবার? নদী জবাব দিল, অনার্স দ্বিতীয় বর্ষে। হাত ধোয়া হলে নদী টিস্যু এগিয়ে দিল। কিন্তু তুজা হাত মুছল নদীর ওড়নার আঁচলে। নদী নাক ছিটকায়। সোফায় এসে বসে। দিঘির বান্ধবীরা গিফট বক্স আনবক্স করছে। তুজা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেয়েদেরকে। দিঘির এক বান্ধবী বেসিন থেকে হাত ধুয়ে তুজার সামনে দিয়ে যাচ্ছিল। তুজা ডেকে বলল, এই মেয়ে শোনো। জি ভাইয়া। নাম কি তোমার? মেয়েটা হাসি মুখে বলল, জোনাকি। তুজা ভ্রু কুঁচকে বলল, তোমার নাম জোনাকি? জি। তুজা বাঁকা হেসে বলল, তার মানে তোমার পুটকিতে লাইট জ্বলে? মেয়েটা হাস্যোজ্জ্বল মুখ কালো হয়ে গেল। ভীষণ লজ্জা পেল তুজার মুখে এমন কথা শুনে। মনে মনে ভাবলো, দিঘির ভাইটা কেমন। মেয়েটা মন খারাপ হয়ে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলেই তুজা মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আরেক তরফা হাসলো। ওদের যাওয়ার সময় হয়ে গেছে। হাসান চৌধুরী অনুরোধ করে বলল, আজকে থেকে যাও ভাইজান। ওয়াহাব চৌধুরী হাসান চৌধুরীর হাত ধরে বলল, থাকবো কি করে ভাই?
বাড়িতে মা তোমাদের ভাবি একা আছে। আঞ্জুমান বলল, পরের বার মা আর ভাবিকে নিয়ে আসতে হবে কিন্তু ভাইজান। তুজা সাইফের গলা জড়িয়ে বলল, ভাই আমি মূলত একটা মালের সন্ধানে শহরে এসেছি। আমায় কি তুই একটু সাহায্য করতে পারিস? সাইফ ভ্রু কুঁচকে বলল, মাল? তুজা সাইফের মাথায় আলতো চাপড় মেরে বলল, আরে ভেড়া, বিয়ে করছোস আর এটা বুঝোস না? আরে মেয়ে মেয়ে, মেয়ে বললে ভুল হয়। একটা মা আর কি। ধরেছিলাম গ্রাম থেকেই, কিন্তু কাছে পাওয়ার আগে সালি পালাইলো। খবর পাইছি ঢাকাতেই আছে। ওরে আমার ব্যাস একদিনের জন্যই লাগবো। সাইফ মুচকি হেসে বলল, দাদা ভাই তুমি আর শোধরালে না। আচ্ছা একদিনের প্রয়োজনে এত হন্যে হয়ে খুঁজছো কেন? দেশে কি আর মেয়ে নেই? ওইটা মেয়ে না রে, পড়ি পড়ি, তাই জন্য তো লাগবো। যাক সেসব তো ঠিক আছে, বাড়িতে যাবি কবে? ওরা টুকটাক কথা বলতে বলতে আসলো। ওয়াহাব চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে বেরোবে এমন সময় বলল, এই বৌমা কোথায় গেল? ডাকো ওকে, ওর সাথে কথা বলে যাই। তুই যা। হ্যাঁ বাবা, তুমি তো ভাইয়ের বউয়ের সাথে আলাপই করলে না। যাও আলাপ করে এসো, আমরা বেরোবো। সাইফ তুজার কাঁধ জড়িয়ে বলল, চলো তোমাকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দেই। বড় আব্বু আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও আলাপ করে এসো। সাইফ তুজাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তুজা বলল, কোথায় যাব এখন আবার? ওয়াহাব চৌধুরী বললেন, কোথায় আবার? বললাম বৌমার সাথে দেখা করে এসো। তুজা শাল গায়ে জড়াতে জড়াতে বলল, আমার অন্যের বউয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এখন না বের হলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। পরে মেহের আবার দরজা খুলবে না। নিজের দাদির নাম তুজার মুখে এভাবে শুনে নদী ফিক করে হেসে ফেলল। সবাই চট করে নদীর দিকে তাকালো। নদী বিষয়টা খেয়াল করে হাসি থামানোর চেষ্টা করে হাত দিয়ে নিজের মুখটা ঢাকলো। এমনিতে নদী খুবই শান্ত আর গম্ভীর, কিন্তু এখন কোনোভাবেই হাসি আটকাতে পারল না। সরে গেল সেখান থেকে। সবাই তুর্জার আচরণ সম্পর্কে জানে, তবে মেহেরজানকে সবাই খুবই ভয় পায় এবং সম্মান করে। তাকে নিয়ে এমন কোনো কথা বলা কেবল তুজার পক্ষেই সম্ভব। সবাইকে বিদায় জানিয়ে তুজা আর ওয়াহাব চৌধুরী বেরিয়ে গেল। আকবর গাড়ি চালাচ্ছে, তুজা পাশে বসে আছে আর ওয়াহাব চৌধুরী পিছনে। হঠাৎ তুজা বলল, আচ্ছা আকবর বলো তো, আমার দাদার নাম কি ছিল? আকবর হেসে বলল, কেন ছোট সাহেব? প্রধান হাশেম চৌধুরী। তুজা আবার বলল, তাহলে বলো আমার দাদির বাপের নাম কি ছিল? পিছন থেকে ওয়াহাব চৌধুরী বললেন, তোমার বাজে কথা বন্ধ করো, ছেলেটাকে গাড়ি চালাতে দাও। কিছু দূর যেতেই আবার জ্যামে আটকে গেল গাড়ি। তুজা জানালার কাঁচ দিয়ে বারবার মাথা বের করছে। আকবর বলল, ছোট সাহেব আপনি বারবার মাথা কেন বাইরে বের করছেন? দেখছি কোনো মেয়ে দেখা যায় নাকি? ওয়াহাব চৌধুরী আকবরকে ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি আকবর, ওর সাথে কথা বলবে না? আকবর চুপ করে গেল। মিনিট খানেক পর একজন সাংবাদিক এলো। তুজাকে অর্ধেক গাড়ির বাইরে দেখে রিপোর্টার তুজার সামনে মাইক ধরে বলল, স্যার আপনি নিশ্চয়ই জ্যামে পড়ে ভীষণ বিরক্ত বোধ করছেন। তুজা একগাল হেসে বলল, না না, আমার তো সেই ভাল লাগতেছে। আকবর তো নাচতেই চাইছিল। বলো আকবর। রিপোর্টার আবার বললেন, স্যার প্রথমে আপনার নিজের বিষয়ে কিছু বলুন এবং তারপর জ্যামে আপনাদের ভোগান্তি সম্পর্কে কিছু বলুন। তুজা ছেলেটার মাথা থেকে পা অব্দি দেখে বলল, আগে নিজের সম্বন্ধেই বলি কেমন? জি। তুজা সামান্য গলা খাকড়ি দিয়ে বলল, হ্যালো আমি তুজাউন চৌধুরী। আমি চুমু খেতে ভালোবাসি, যাকে তাকে না, শুধু মেয়েদের। মেয়েদেরও আমি খুব ভালোবাসি। কথা বলতে বলতে জ্যাম ছেড়ে দিল। আকবর আহমেদ হয়ে গেছে তুজার কথায়। তাদের বাড়ি ফিরতে রাত ৯টা বেজে গেছিল। ঘরে ফিরে দেখে মেহেরজান তখনও সোফায় বসে। তুজা সোজা ঘরে গিয়ে পোশাক পাল্টে মাফলার পেঁচাতে পেঁচাতে বের হচ্ছে। তুজার মা জিজ্ঞেস করলো, এখন আবার কোথায় যাচ্ছিস? মেহেরজান পান চিবোতে চিবোতে বলল, কোথায় আবার? যাবে সেই নোটখানায়। তুজা ঠোঁট কামড়ে পিছনে ঘুরে বলল, মায়ের সামনে কিচ্ছু বললাম না, আমি যাচ্ছি মুখছেদ মাস্টারের বাড়ি, বাবা যেতে বলেছে বলে। মেহেরজান চেঁচিয়ে বলল, সে বাড়িতে তোর কি রে? কোনো জবাব না দিয়ে তুজা চলে গেল। বাইক স্টার্ট করতে করতে বলল, মধু মধু রসমালাই।
বাড়ি থেকে মেহমান পাতলা হতেই হাসান চৌধুরী আলোচনায় বসেছে। ড্রয়িং রুমে সবাইকে উপস্থিত হতে বলেছে সে। হাসান চৌধুরী আর আঞ্জুমান পাশাপাশি বসে। হাবিব আর সায়রাও আছে নদী বাবার পিছনে দাঁড়িয়ে। সকলের সামনে দাঁড়িয়ে অদিতি আর সাইফ। অদিতির চোখে ভীতি, মনে ভয়, ভিতরে আতঙ্ক। কি হতে চলেছে আজ? উনিও কি আজ অদিতিকে তাড়িয়ে দেবে? সেই চিন্তায় অদিতির বুক বারবার কেঁপে উঠছে। কিন্তু সাইফের চোখ মুখ একদম শক্ত। সে তার সিদ্ধান্তে অনড়। হাসান চৌধুরী কপালে হাত দিয়ে বলল, ছি ছি ছি, আমার একমাত্র ছেলে কিনা নিষিদ্ধ পল্লী থেকে মেয়ে নিয়ে এনে বিয়ে করেছে। এই কথা মিডিয়ার কানে গেলে কি হবে ভেবে দেখেছো? আমার সমস্ত রেপুটেশন, মান, ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। হাবিব চৌধুরী বলল, খারাপ কথা ছড়ায় গাছের আগায়। এ কথা ৫ কান হতে সময় নিবে না ভাইজান। আঞ্জুমান বলল, তাহলে এখন উপায়? সবার চোখ সাইফের দিকে। অদিতিরও। সাইফের উত্তরের আশায় চেয়ে আছে সকলে। সাইফ নীরবতা ভেঙে বলল, আমি অদিতিকে ছাড়বো না বাবা। তোমরা মান ইজ্জতের কথা ভাবলে? একটা বারও ভাবলে না যে ওর কি দোষ এখানে? এইটুকু একটা মেয়ে, ওর সৎ বাবা ওকে বেঁচে দিল। আমি ওকে সেখান থেকে বাঁচিয়ে এনেছি। এতে আমার ভুলটা কোথায় বাবা? সাইফ একটু থামলো, ফের বলতে শুরু করলো, এখন আমি তোমাদের কথা শুনে মেয়েটাকে বাড়ি থেকে যদি বের করে দেই, কি হবে এতে? ওর তো যাওয়ার জায়গা নেই, একদল শকুন ওকে ছিঁড়ে খাবে। নয়তো আবার সেখানে যেতে হবে যেখানে যাওয়ার মেয়েও নয়। এর থেকে বাবা ও যদি এ বাড়িতে থেকে যায়, এ বাড়ির বউ হয়ে তাতে কি এসে যায়? হাসান চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফ ঠিকই বলেছে, তেমন কোনো ক্ষতি তো হয় না। হাবিব চৌধুরী কিছু বলবে এমন সময় সাইফ বলল, ব্যাস কাকাই, এবার শুধু বাবা বলবে, আর কেউ কিচ্ছু বলবে না। বাবা যদি এখন বলে অদিতিকে এ বাড়িতে রাখবে না, তাহলে তাই সই। ওকে নিয়ে আমি এক্ষুনি এই মুহূর্তে এক কাপড়ে বাড়ি ছেড়ে দেব। কারণ আমি ওর সৎ বাবার মতো ওকে মিথ্যা আশ্বাস দিয়ে ঠকাতে পারবো না। তুমি বলো বাবা। একমাত্র ছেলেকে হারানোর ভয় হলেও বলতে হলো, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি সবটা। তবে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করতে হবে। আমার অনেক পরিচিত এবং এলাকার সম্মানিত লোকজন আছে যাদের সাথে তোমাদের পরিচয় করাতে হবে। সাইফের ঠোঁটজোড়া প্রশস্ত হলো। হাবিব চৌধুরী অবাক হয়ে বলল, এই তুমি কি বলছো ভাইজান? হাসান চৌধুরী উঠে দাঁড়ায়। আমার কথা শেষ, এ নিয়ে কেউ কোনো কথা বলবে না। ও আমাদের বৌমা, পুরনো সবকিছু ভুলে যাও। হাসান চৌধুরী ঘরে চলে গেল। আঞ্জুমানও গেল পিছন পিছন। নদী নিজের ঘরে চলে গেল সায়রাকে নিয়ে। সোফায় বসে রইল শুধু হাবিব চৌধুরী। সাইফ হাবিবের সামনে অদিতির হাত ধরে রুমে নিয়ে গেল। সাইফের মাথায় এখন অনেকটাই টেনশন। অদিতির ব্যাপারে যখন কাকা এত কিছু জানতে পেরেছে, বিয়ে যে হয়নি এটা জানতেও সময় লাগবে না। এখন বিয়ের ব্যাপারটা আগে মিটমাট করতে হবে। রুমে গিয়ে অদিতি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সাইফের দিকে তাকিয়ে ভাবছে ড্রয়িং রুমে বলা কথাগুলো। এই মানুষটার প্রতি অদিতি সত্যিই কৃতজ্ঞ। তার জীবন বাঁচিয়েছে, আবার প্রতিনিয়ত তার জন্য পরিবারের সাথে লড়াই করে যাচ্ছে। অদিতির চোখ পানিতে ভরে আসে। সাইফ খেয়াল করে বলে, এখন তো সব ঠিকঠাক আছে, এখন কাঁদছো কেন? এরই মধ্যে নদী দরজায় টোকা দিল। সাইফ দরজা খুলতেই দেখলো হাতে একটা খাবারের ট্রে। নদী ভিতরে এসে ট্রেটা টেবিলে রাখলো। সাইফ বিরক্তি নিয়ে বলল, আবার খাবার এনেছিস কেন? আমি না খেয়ে এলাম। নদী অদিতির দিকে তাকাতেই সাইফের খেয়াল হলো বড় আব্বুদের সাথে সাইফ খেলেও অদিতি খায়নি। সকাল থেকে না খেয়ে আছে। সাইফ নদীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, নদী তুই এত ভালো কেন বলতো? আমি ভুলে গেছি যে ও খায়নি। তোর কি করে মনে আছে? নদী খাবারগুলো প্লেটে বেড়ে দিতে দিতে বলল, কারণ একজন ক্ষুধার্তই আরেকজন ক্ষুধার্ত ব্যক্তির খবর রাখে। নদী যাওয়ার আগে বলল, চাচ্চু আপনাকে রুমে যেতে বলছে সাইফ ভাই। সাইফ ভাবলো এখন আবার কি কাজে বাবা ডাকছে। সাইফ নদীর পিছন পিছনই গেল। হাসান চৌধুরীকে রুমের সামনে থেকে ডাকলো, বাবা আসবো? এসো। সাইফ গিয়ে বাবার আরাম কেদারার পাশে হাঁটু মুড়ে বসলো। হাসান চৌধুরী ছেলের হাত ধরে বলল, তুই এত বড় কবে হয়ে গেলি? সাইফ বুঝে না
বাবার কথার মানে। হাসান চৌধুরী আবার বলে, আজ তোকে কিছু কথা বলি, যদিও এগুলো বাপ ছেলের কথা নয়, তবুও বলি, আজ থেকে বহু বছর আগে এক মেয়েকে আমি ভালোবাসতাম। সাইফ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল হাসান চৌধুরীর দিকে। এভাবে কখনো কথা বলেনি তো তার সাথে। হাসান চৌধুরী আবারও বললেন, তোদের দাদু ছিল গ্রামের প্রধান, খুবই সৎ আর ন্যায় বিচারক ছিলেন তিনি। তোর বড় আব্বুও তোর দাদুর মতোই হয়েছে। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে, সুন্দরী ও আহামরি নয়, তবে তাকে খুব ভালো লাগতো। একদিন সাহস করে ভালোবাসার কথা জানাই তাকে। সেও কিছুদিন পর সম্মতি দিল। খানিক থেমে হাসান চৌধুরী বললেন, কিন্তু বাবার ভয়ে ততষ্ট ছিলাম আমি। কয়েক মাস পর এলাকায় প্রচার হয়ে গেল সেই মেয়েটি নাকি ধর্ষণের শিকার হয়েছে, আর আমার সাথে দেখা করতো না মেয়েটি। আমি দেখা করতাম না রে। ওই নোংরা মেয়েকে কে বিয়ে করবে? সাইফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তারপর কয়েকদিন গেল, আমার বাবা আমাকে ডেকে বলল, তোমার নাকি মোহনের মেয়ের সাথে সম্পর্ক আছে, তাকে নাকি ভালোবাসো। আমি বললাম, আগে বাসতাম বাবা, এখন বাসি না। আমার বাবা তখন আমার গালে কষে একটা চড় মেরেছিল, কারণ এতে তো সেই মেয়েটার কোনো দোষ নেই। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে তাকে ছেড়ে দেওয়া যাবে? সাইফ বলল, তাকে আর খুঁজে পাওনি বাবা? সেদিন রাতেই বাবা আমাদের বিয়ে করিয়ে দেয়, আর সেই মেয়েটি তোর মা। সাইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় ঘটনা ঘটে গেছে তার বাবা মায়ের জীবনে। হাসান চৌধুরী ছেলের মাথায় হাত দিয়ে বলল, অদিতিকে নদীর ঘরে ঘুমাতে পাঠা। কেন? হাসান চৌধুরী মুচকি হেসে বলল, তোর কি মনে হয় তুই বিয়ে করলে আমি জানবো না? বিয়ের আগে দুজনের এক ঘরে থাকতে নেই। সাইফ শুকনো ঢোক গিলল। বাবা জেনে গেছে তাহলে? হাসান চৌধুরী সাইফের কাঁধে চাপড় দিয়ে বলল, অত চিন্তা করিস না। নদী দিঘির মতো অদ্বিতীয় আজ থেকে এই বাড়ির মেয়ে। তোর বিয়ে নিয়ে কাল সবার সাথে কথা বলবো। যাহ এখন। বলে হাসান চৌধুরীও আরাম কেদারা থেকে উঠল। সাইফ বেরিয়ে গেল। দরজার সামনে থেকে আবার ফিরে এলো। হাসান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। সরি বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি এতদিন। আই প্রমিস বাবা, আমি সব থেকে ভালো ছেলে হয়ে দেখাবো। হাসান চৌধুরী হেসে বললেন, শুধু ভালো ছেলে না, ভালো স্বামীও হতে হবে। সাইফ হাসলো। হাসান চৌধুরী বলল, তবে এত সহজে ছাড় পাবে ভেবো না। সাইফ রুমে চলে যায়। হাসান চৌধুরী চশমা খুলে চোখের পাতায় জমে থাকা অশ্রুটুকু মুছে নেয়। আঞ্জুমান বাবা ছেলের কথা শেষ হলে ঘরে আসে। হাসান চৌধুরীর হাতে হাত রেখে বলে, আমাদের ছেলেটা একদম আপনার মতো হয়েছে বলুন। সাইফ রুমে গিয়ে অদিতিকে কোলে তুলে ঘোরাতে থাকে। অদিতি অবাক হয়ে বলে, কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। সাইফ হেসে বলে, হে হে, বাবা সব জেনে গেছে আর মেনেও নিয়েছে, কাল আমাদের বিয়ের কথা হবে। অদিতি তো অবাক, সত্যি বলছেন? সাইফ আচমকা ঘোরানো থামায়। চট করে কোল থেকে নামায় অদিতিকে। শয়তানি হাসি দিয়ে বলে, কেন, বিয়ের জন্য তর সইছে না? অদিতি লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। সাইফ বুকে হাত ভাঁজ করে দাঁড়ায়। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? একেবারে পরীর মতো। অদিতি কোনো কথা বলে না। সাইফ হাঁপ ছেড়ে বলে, যে কয়দিন আমাদের বিয়ে না হচ্ছে তোমাকে নদীর সাথে থাকতে হবে। অদিতির কোনো সমস্যা নেই, নদী আপুকে তার ভালোই লাগে। বালিশ নিয়ে চলে গেল নদীর ঘরে। হাবিব চৌধুরীর মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। এই মেয়ে এই বাড়ির বউ হলে তার স্বার্থ হাসিল হবে না কোনোভাবেই, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য প্ল্যান। এই মেয়েকে সরাতে হবে, কিন্তু এই বাড়িতে থেকে তার একার পক্ষে এই কাজ সম্ভব নয়। অনেক ভেবেচিন্তে হাবিব দেখছে তাকে তুজার সাহায্য নিতে হবে। মোবাইল থেকে কল করলো তুজার নম্বরে। পরপর দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যাঁ কাকাই, বলো। কোথায় তুমি বাবা? তুজা শয়তানি করে বলল, এই একটু পরোপকার করার নাটক করতে এসেছি। বলো। হাবিব খুব সতর্ক ভঙ্গিতে বলল, একটা মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, আমাকে সাহায্য করবে? তুজা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি বলছো? আজ থেকে তুমি আমার কাকা না, আমার আব্বা। বলো আব্বা, কি করতে হবে? হাবিব চৌধুরী বাঁকা হেসে বলল, মেয়েটা অসম্ভব সুন্দর, তুমি নিয়ে যাবে? তবে তারপর যেন আর কখনো দুনিয়ার আলো না দেখতে পারে।
ওসব তোমায় বলতে হবে না, কি করতে হবে সেটা বলো। হাবিব চৌধুরী বলল, কাল এসো তুমি ভাইজানকে না জানিয়ে, বাকি সব ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, কাল আসছি আমি।